রংপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল। গ্রামের পাশেই ছিল এক ঘন জঙ্গল। সেই জঙ্গল থেকেই কাঠ কেটে নিজের সংসার চালাতো ইউসুফ নামের এক গরিব কাঠুরে। এক সন্ধ্যায় ইউসুফ জঙ্গল থেকে ক্লান্ত হয়ে ঘরে ফিরল, আর মন খারাপ করে তার স্ত্রী আয়েশাকে বলল, আয়শা, আজও সারাদিন জঙ্গলে কাঠ কাটলাম, কিন্তু বাজারে কেউ কিনতেই এলো না। যা একটু আধটু বিক্রি হলো, সেই টাকা দিয়েই এই একটু আটা আর একটু লঙ্কা ধনে নিয়ে এসেছি। এবার তুমি চাটনি বানিয়ে নাও আর রুটি সেকে নাও, আমরা সেটাই খাবো। ভাবছি কাল একটু জঙ্গলের ভেতরের দিকে যাব, হয়তো ভালো কাঠ পেলে কেউ ভালো দাম দেবে। ইউসুফের বৃদ্ধা মা পাশে বসে সব শুনছিলেন। তিনি ইউসুফের মাথায় হাত রেখে বললেন, আরে আমার সোনা, তুই এত ঘাবড়াচ্ছিস কেন? উপরওয়ালা চাইলে সব ঠিক হয়ে যাবে। তুই শুধু তোর পরিশ্রমের উপর ভরসা রাখো। আমি বলাটা তো সহজ, কিন্তু এখন তো কিছুই ঠিক দেখছি না। জানি না সামনে কি হতে চলেছে। আরে বাবা, এভাবে হিম্মত হারাতে নেই। উপরওয়ালা সবার কথা শুনে, তোর কথাও শুনবে। হ্যাঁ গো, আম্মি একদম ঠিক বলছেন। সুখ আর দুঃখ তো জীবনের দুটো দিক। আপনি এত মন খারাপ করবেন না। আমি এখনই তাড়াতাড়ি রান্না করে দিচ্ছি। সবাই একসঙ্গে বসে শুকনো রুটি আর চাটনি দিয়ে পেট ভরালো আর রাত কাটিয়ে দিল। পরদিন ইউসুফ ভোর ভোরই কুড়ুল নিয়ে জঙ্গলের দিকে বেরিয়ে পড়ল, এই আশায় যে তাড়াতাড়ি গেলে ভালো আর মোটা কাঠ কেটে নেবে। কিন্তু জঙ্গলে পৌঁছে দেখল আরো অনেক কাঠুরে আগে থেকেই সেখানে হাজির। তখন রাজ্জাক নামের একজন কাঠুরে ইউসুফের কাছে এসে বলল, ইউসুফ ভাই, যতই তাড়াতাড়ি এসো না কেন, কাঠের ব্যবসা আর আগের মতো নেই। লোকজন তো এখন গ্যাসের চুলা জ্বালাতে শুরু করেছে। আমাদের কাঠ এখন আর কে কিনবে? হ্যাঁ রাজ্জাক, তোর কথা ঠিকই, কিন্তু আমাদের মতো অশিক্ষিত লোক কাঠ কাটা ছাড়া আর করবোটাই বা কি? এটাই তো দুঃখ ভাই। যদি এই অবস্থায় চলতে থাকে, তাহলে এই কাজ ছেড়ে আমাদের অন্য কিছু ভাবতে হবে। এই বলে রাজ্জাক নিজের পথে চলে গেল। ইউসুফও সারাদিন খেটে খুঁটে এক আঁটি কাঠ তৈরি করলো, কিন্তু তার মন খুব ভারী ছিল। মন খারাপ করে ইউসুফ কাঠ নিয়ে বাজারে গেল। অনেক কষ্টে কয়েক আঁটি বিক্রি হলো। যে কটা টাকা পেল তা দিয়ে সে ঘরের জন্য একটু ডাল আর চাল কিনল, আর ঘরে এসে আয়েশার হাতে দিয়ে বলল, আজও শুধু এটুকুই হলো, এই দিয়েই চালাতে হবে। তখন ইউসুফের ছোট্ট মেয়ে নুরি মুখ ভার করে বলল, এ কি আব্বু, আজও শুধু সে ডাল ভাত? আমরা ভালো খাবার খাইনি কত দিন হয়ে গেল। আমার বন্ধু তো রোজ মিষ্টি খায়। তার মা আয়েশা মাঝপথেই তাকে থামিয়ে বকা দিয়ে বলল, নুরি, তুই আজকাল খুব মুখে মুখে কথা বলছিস। চুপচাপ বসে খাবার খেয়ে নে। তোকে তো পড়াশোনাও করতে হবে। আব্বুর সঙ্গে এভাবে কথা বলার আক্কেল কোথায় শিখলি? ইউসুফ বুঝতে পারছিল যে আয়েশা শুধু নুরিকে চুপ করানোর জন্যই এমন বলছে, যাতে তার মন আর খারাপ না হয়। আয়েশা তাড়াতাড়ি ডাল ভাত রান্না করলো, আর সবাই একসঙ্গে বসে খাবার খেয়ে নিল। খাওয়ার পর ইউসুফ তার মায়ের কাছে গেল আর তার পা টিপতে টিপতে বলল, আমি মাঝে মাঝে তো আমি এই গরিবিতে এমন হেরে যাই যে হিম্মতটাই ভেঙে যায়। জানি না এই খারাপ দিনগুলো কবে যাবে। তুই চিন্তা করিস না আমার সোনা। তোর আব্বার আর আমার দোয়া সব সময় তোর মাথার উপর আছে। আজ না হয় কাল সব ভালোই হবে। তুই শুধু হতাশাকে কাছে ঘেঁষতে দিস না। হ্যাঁ আম্মি, তোমার এই কথাগুলি তো আমাকে বাঁচার সাহস দেয় যে আজ না হয় কাল সব ঠিক হয়ে যাবে। এভাবে আরো কিছুদিন কেটে গেল। একদিনের কথা, ইউসুফ যখন জঙ্গল থেকে ঘরে ফিরল, তখন আয়েশা চিন্তিত হয়ে তাকে জানাল, শুনছো গো,
আম্মির শরীরটা আজ থেকে ভালো লাগছে না, ওর খুব জ্বর, আমাদের ওকে ডাক্তার দেখাতে হবে। এটা শুনে ইউসুফের মুখটা শুকিয়ে গেল। সে বলল, আয়েশা, তুমি তো জানো যে আমি দুবেলার খাবারই অনেক কষ্টে জোগাড় করতে পারছি। এখন আম্মির চিকিৎসা কোথা থেকে করাবো? আরে আপনি এত চিন্তা করবেন না, আমি পাশের বাড়ির রাজিয়া খালার কাছ থেকে 500 টাকা ধার নিয়ে এসেছি। এই নিন 500 টাকা, আপনি যান আর আম্মির চিকিৎসা করান। বড়দের মাথার উপর হাত থাকাটা খুব দরকার, আমি চাই না ওর কিছু হয়ে যাক। ইউসুফ সে টাকা নিল আর তার মাকে শহরের ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা করালো। ওষুধ নিয়ে সে ঘরে এলো আর মাকে বলল, আম্মি, এই নাও ওষুধ, আর সময় মতো খেয়ে নিও, ঠিক আছে? বাবা, তোমাদের আমার জন্য এত কষ্ট করার দরকার নেই। আমার জীবন তো এমনিতেই এখন শেষের দিকে। আমি শুনেছি আয়েশা পাশের বাড়ি থেকে ধার নিয়ে এই টাকা এনেছে। আমার জন্য তোমরা এত বোঝা নিও না আমার সোনা। বোঝা কিসের আম্মি? তুমি তো আমাদের ঘরের শিকড়। তোমার থাকার চেয়ে বড় সম্পদ আমাদের কাছে আর কিছু নেই। এবার চুপচাপ এই ওষুধ খাও আর তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। ইউসুফের মা ভালোবেসে তার মাথায় হাত রেখে দোয়া দিলেন আর ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লেন। পরদিন সকালে প্রায় 11টা বেজে গিয়েছিল। আয়েশা নুরিকে বলল, নুরি মা, দাদি এখনো ঘর থেকে বেরোনো নি, একটু গিয়ে দেখ তো এখনো কেন ওঠেননি। ওকে জাগিয়ে বাইরে নিয়ে আয়, ততক্ষণে আমি সবার জন্য নাস্তা তৈরি করে দিচ্ছি। ঠিক আছে মা, আমি এখনই গিয়ে দাদিকে নিয়ে আসছি। নুরি দাদির ঘরে গিয়ে দেখলো দাদি চোখ বন্ধ করে ঘুমিয়ে আছেন। নুরি তাকে অনেক নাড়াচাড়া করলো, কিন্তু দাদি জাগলেন না। ওঠো দাদি, অনেক দেরি হয়ে গেছে, মা তোমাকে ডাকছে। তুমি তো বলো ভালো লোকেরা সকাল সকাল ওঠে। দাদি ওঠো না, দাদি। অনেক নাড়াচাড়ার পরেও যখন দাদি জাগলেন না, তখন ভয় পেয়ে নুরি দৌড়ে তার মায়ের কাছে এলো। মা, দাদি তো উঠছেই না, আমি অনেক জাগালাম কিন্তু উনি নড়াচড়া করছেন না। আয়েশা দৌড়ে ঘরে গিয়ে দেখলো তার মৃত্যু হয়ে গেছে। আমি আমি চোখ খোলো আমি। সারা ঘরে শোকের ছায়া নেমে এলো। ইউসুফ কাঁদতে কাঁদতে তার মাকে দাফন করলো। এখন ইউসুফ যখনই ঘরে বসতো, তার মায়ের খালি ঘরটা দেখে তার মন ভারী হয়ে যেত। একদিন ইউসুফ ভারী মনে আয়েশাকে বলল, আয়েশা, এই ঘরটা দেখলে আমার আম্মির খুব কথা মনে পড়ে, বুকটা যেন ফেটে যায়। এক কাজ করো, এই ঘরটা বন্ধ করে দাও। হ্যাঁ গো, আপনি ঠিকই বলছেন, আমারও এই ঘরটা দেখা যায় না। যখনই এর দিকে চোখ পড়ে, আম্মির মুখটা চোখের সামনে ভেসে ওঠে। আর এভাবেই আয়েশা সেই ঘরটা বন্ধ করে দিল। ইউসুফের মায়ের মৃত্যুর প্রায় 1 মাস কেটে গিয়েছিল, কিন্তু ইউসুফের অবস্থা ঠিক হওয়ার নামই নিচ্ছিল না। কাঠের ব্যবসা এখন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। একদিন ইউসুফ আয়েশাকে বলল, আয়েশা, আমার মনে হয় এবার আমার কাঠ কাটার কাজটা ছেড়েই দেওয়া উচিত। এতে তো ঘরের চুলাও জ্বলছে না, আমাকে অন্য কোনো কাজ খুঁজতে হবে। হ্যাঁ গো, আমিও কতদিন ধরে আপনাকে এই কথাটাই বলতে চাইছিলাম। পরদিন ইউসুফ কাজের খোঁজে বেরোলো। সে অনেক জায়গায় হাত পা মারল, কিন্তু কোথাও কোনো কাজ পেল না। হতাশ হয়ে সে ঘরের দিকে ফিরছিল, তখন তার চোখে পড়ল রাজ্জাক, যে একটা মুদির দোকানে বসেছিল। রাজ্জাক ইউসুফকে দেখেই ডাক দিল, আরে ইউসুফ ভাই, ও ইউসুফ ভাই, কোথায় যাচ্ছ? কি আর বলবো রাজ্জাক ভাই, কাজের খুঁজে বেরিয়েছিলাম, কিন্তু কোথাও কিছু পেলাম না। হ্যাঁ ভাই, কাঠের মধ্যে তো এখন আর কিছু নেই, তাই আমিও সেই ব্যবসা ছেড়ে এই শেঠজির দোকানে চাকরি করে নিয়েছি। এখন এখানেই কাজ করি, মোটামুটি টাকা পেয়ে যাই। এ তো ভালো কথা রাজ্জাক ভাই, চলো এবার আমি যাই। ঘরে ফিরে ইউসুফ সব কথা আয়েশাকে বলল, আর মন খারাপ করে বলল, আয়েশা, আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু কোথাও কোনো কাজ পেলাম না। বুঝতে পারছি না এবার সামনে কি করি। আরে এত মন খারাপ করার দরকার নেই, আমার মাথায় একটা বুদ্ধি আছে, আপনি বললে বলবো।
হ্যাঁ আয়েশা, বলো তো। আরে আমি যখন বাপের বাড়িতে ছিলাম তখন খুব ভালো সমোসা বানাতাম। পাড়ার সবাই আমার হাতের সমোসার ভক্ত ছিল। আপনি বললে আমি ঘরে সমোসা বানিয়ে দেব, আর আপনি সেগুলো ভেজে বিক্রি করবেন। এমনিতেও আমাদের গোটা গ্রামে একটাও সমোসার দোকান নেই। আপনার সমোসা খুব বিক্রি হবে, শুধু একবার চেষ্টা করার অপেক্ষা। বিক্রি হবে কিনা সেটা তো আমি জানি না আয়েশা, কিন্তু ঠিক আছে, তুমি বানিয়ে দাও, আমি বিক্রি করে দেখি। কিন্তু এর মধ্যেও একটা বড় সমস্যা আছে। আমাদের তো দোকান খোলার জন্য টাকাই নেই, আর তুমি তো জানোই এই গ্রামে কেউ ধারও দেয় না। হ্যাঁ গো, এটা তো আপনি একদম সত্যি কথা বললেন। তারপর আয়েশা একটু ভাবলো আর হঠাৎ খুশি হয়ে বলল, আরে আপনার মনে আছে আমি যখন নতুন বউ হয়ে এই ঘরে এসেছিলাম তখন আম্মি নিজের কান থেকে নিজের সোনার দুলজোড়া খুলে আমাকে পরিয়ে দিয়েছিলেন। সেই দুলজোড়া আজও আমার কাছে যত্ন করে রাখা আছে। কেন আমরা সেগুলো বেচে সমোসার দোকান শুরু করি না? না না আয়েশা, ওটা তো আম্মির শেষ স্মৃতি। আমরা ওগুলো কিভাবে বেচবো? ওই তুলে তো আম্মির দোয়া মিশে আছে। সে তো ঠিকই গো, কিন্তু এই মুহূর্তে সবচেয়ে দরকার আপনার কাজ কারবার দাঁড় করানো। আসলে আমাদের তো আমাদের বাচ্চাদের ভবিষ্যতের কথাও ভাবতে হবে। আর কে জানে, আম্মির দোয়া হয়তো এই জন্যই এখনো আমার কাছে রয়ে গেছে, যাতে সেটা আপনার কাজে লাগে। আর এভাবেই আয়েশা জেদ করে তার সোনার দুলজোড়া বেচার জন্য ইউসুফকে দিয়ে দেয়। ইউসুফ দুল বেচে সমোসার জন্য আলুর বস্তা, তেল, মশলা, কড়াই সব জিনিস কিনে আনলো আর আয়েশাকে বলল, দেখো আয়েশা, আমি সব জিনিস নিয়ে এসেছি, তুমি শুধু সমোসা বানিয়ে দাও, আমি ভেজে বিক্রি করি। ততক্ষণে আমি একটা ঠেলা ভাড়া করে নিয়ে আসি। ইউসুফ ঠেলা আনতে চলে গেল। এদিকে আয়েশা রান্নাঘরে সব জিনিস গুছিয়ে নিল আর মন দিয়ে সমোসা বানাতে শুরু করলো। ইউসুফ গ্রামের বাজারে তার ঠেলা লাগালো আর জোরে জোরে হাঁক দিতে লাগলো, সমোসা নিন, সমোসা, গরম গরম সমোসা, একবার খেয়ে তো দেখুন আমার সুস্বাদু সমোসা। কিন্তু অনেক কষ্টে দু একজন খদ্দেরই তার ঠেলার কাছে আসছিল। এটা দেখে ইউসুফের মন দমে যেতে লাগলো। সন্ধ্যায় ঘরে পৌঁছে সে আয়েশাকে বলল, আয়েশা, যেভাবে দোকান চলছে তাতে তো খরচটুকু তোলাই মুশকিল। আমার সমস্যা কেউ খাচ্ছেই না, শুধু হাতে গোনা খদ্দের আসে। এভাবে তো ঘরের খরচ কিভাবে চলবে? কোনো ব্যাপার না গো, আমাদের একটু ধৈর্য ধরা উচিত। উপরওয়ালা চাইলে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেল, কিন্তু দোকানের সেই একই অবস্থা, শুধু হাতে গোনা খদ্দের।